চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রীর। ৮ কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বললেন ওবায়দুল কাদের। অপকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের দূরে থাকার পরামর্শ। আইএমএফের চাপের পরেও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ। জ্বালানি খাতে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। যত দূরেই থাকি না কেন শিশুরা সবসময় অন্তরে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকার প্রধানের সময় আরও জানান, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগোপযোগীভাবে তাদের গড়ে তোলার চেষ্টা চলছে। লাবণ্য ভিয়া রিপোর্টে দেখুন বিস্তারিত। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুদের সাথে যেন শৈশবে ফিরে যান বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগের সাথে তাল মিলিয়ে তাদের গড়ে তোলার চেষ্টা করছে সরকার। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তি যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর ৪১-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে ৪১-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই আমরা করতে চাই। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অনেক প্রসারিত করেছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে। যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা, তার সবসময় তোমরা আছো আমরা অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটা আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতা হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তার 76.8 ভাগে উন্নীত হয়েছে। জাতির পিতার ৯৯ থেকে ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে টানা ৬ বছর ধরে চলা এই প্রতিযোগিতার মোট ৩০৪ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না। তাদের জীবনমান উন্নয়নে যা প্রয়োজন সবই করবে এই সরকার। চা শিল্প উন্নয়নে গবেষণার দিকে বিশেষ নজর দেওয়ারও পরামর্শ দেন সরকার প্রধান। এ সময় চা শিল্পে অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চা শ্রমিকদের আর্থিক সচ্ছলতা এনে দিতে কাজ করছে সরকার। বাড়তি দাম পেতে বাল্কে বিক্রি না করে ভ্যালু অ্যাড করার পরামর্শ দেন। আমাদের চা শ্রমিকদের জন্য সে আবাসন সুবিধা থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে তারা পায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর আমাদের যেটা জাতীয়ভাবে আমরা যেটা করি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও আমরা এদের অনেকেই সেই সুযোগটা পাবে। তাছাড়া আমরা তখন একটা আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এই পেনশন স্কিমে যারা যুক্ত হবে একটা পর্যায়ে যে তারা কিন্তু অনেক টাকা পাবেন। সরকার প্রধান বলেন, সাধারণ মানুষের কাছে চা অনেক প্রিয়। চা বাগানে যেন উৎপাদন ব্যাহত না হয় সেজন্য ৯৬ সালে জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরও
চা উৎপাদন করা যাচ্ছে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতই হয়ে যাচ্ছে মানুষের। উত্তরাঞ্চলের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি উন্নয়ন, প্রণোদনা সহ সব দিক থেকে সহায়তা করছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চোরের রাজা, চোরের মহারাজা সবাই বিএনপির বলেও সমালোচনা করেন তিনি। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভায় কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগের একটা কারণ। এ সময় তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং দুর্নীতি ও অস্ত্র পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলায়, অস্ত্র চোরাচালানে মামলায় 10 ট্রাক অস্ত্র, দুর্নীতির মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিতে আছে। ওবায়দুল কাদের জানান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সাহস শেখ হাসিনার আছে। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে 2024-25 অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে। যদিও ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে, চলতি বছরে অর্থ সংকটের কারণে সার ও বিদ্যুৎ খাতের ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার এরই মধ্যে কয়েক হাজার কোটি টাকার বন্ড দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে গ্রাহকের কাঁধে বন্দুক না রেখে ভর্তুকি সমন্বয় করা যেতে পারে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব 1,12,000 কোটি করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়, যা গেল বাজেটের থেকে 14,000 কোটি বেশি। সবচেয়ে বেশি ভর্তুকি হতে পারে বিদ্যুৎ খাতে, বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 35,000 কোটি টাকা। কৃষি খাত বরাদ্দ পেতে পারে 25,000 কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় 7,825 কোটি, আমদানিতে 7,000 কোটি, খাদ্যে 7,000 কোটি টাকা ও প্রবাসী আয় আনতে 6,200 কোটি ভর্তুকি হতে পারে। সরকার 1,12,000 কোটি টাকার যে ভর্তুকি পরিকল্পনা করছে,
যেটা গত বছরের চেয়ে প্রায় 14,000 কোটি টাকা বেশি হবে, সেটি একদিক থেকে এর ভিতরে কৃষির খাতের জন্য যে ভর্তুকি রাখা, সেটা একদিকে আমার সারের উৎপাদন ব্যয় কম রাখবে, একই সাথে আমার ইরিগেশন সেচের ব্যয় কমাবে। সুতরাং সেদিক থেকে এই ভর্তুকিটি অব্যাহত রাখবার যুক্তি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা জরুরি, নইলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। ভর্তুকি সমন্বয়টি যেন ভোক্তার ঘাড়ে রেখে বন্দুক রেখে যাতে না হয়, ভর্তুকি সমন্বয়টি যেন হয় বিদ্যুৎ খাতে যে অদক্ষতা, বিদ্যুতের এই ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে যে অদক্ষতা এবং কম্পিটিটিভ বিডিং প্রসেস বন্ধ করে রাখার মাধ্যমে যে উচ্চ মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি ক্রয়, সেগুলোকে বন্ধ করার মাধ্যমেই এই সাবসিডি অ্যাডজাস্টমেন্ট সম্ভব। আইএমএফ সরকারকে কয়েকটি খাতে ভর্তুকি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে সরকারও অর্থ সংকটের কারণে ভর্তুকি পরিশোধ করতে পারছে না সময় মতো। বছর ঘুরে বাজেট আসে, বাজেট যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যও বৃদ্ধি হয়, আর এতে অস্বস্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে সামাজিক, কৃষি, নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা, পাশাপাশি বিদ্যুতের বিলের বোঝা না চাপিয়ে বিদ্যুৎ খাতেও ভর্তুকি সমন্বয় করার তাগিদ দেন তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রিটার্নিং অফিস থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সরঞ্জাম। কাল সকালে কেন্দ্রগুলোয় ব্যালট পেপার যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এবার 55 উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলোতে স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে। বেশিরভাগ জায়গায় ব্যালটে হবে ভোট। সিরাজগঞ্জের 2টি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু ও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। এবার ভিন্ন প্রসঙ্গ। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধকের বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশ, জনগণ ও প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সহ এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। যাদের জনক বঙ্গবন্ধুর নামেই এই সৈনিক লীগটা চলিত, তার নামের সংগঠন আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিত, আমার মনে হয় বাংলাদেশ আজকে স্বাধীন হতো না। বঙ্গবন্ধু সৈনিক লীগের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ছাড়া যদি অন্য কেউ কোনো কমিটি দিয়ে থাকে, সেটা অবৈধ বলে বিবেচিত হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন সকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ মিশন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আমরা গ্রহণ করে সামনের পথ চলা আমাদের তৈরি হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিছে, আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসব, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং দেখা যাবো আপনারা কেমন করছেন। অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার আফম রুহুল হক এক ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। আবারও উপজেলা নির্বাচনের খবর। সর্বোচ্চ ভোটে যে প্রার্থী বিজয়ী হবে সেই প্রার্থী নওগাঁ মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন বলে মন্তব্য করেছেন প্রিজাইডিং অফিসার ও মহাদেবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার রিফাত আরা। আগামীকাল মহাদেবপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও স্ট্রাইকিং ফোর্স সহ ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের মাঠে থাকবেন বলে জানান তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট। আগামীকাল নওগাঁ মহাদেবপুরের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ, তাই সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহাদেবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার রিফাত আরা। আমাদের আনসার টিম আছে, আমাদের বিজিবি টিম, প্লাটুন বিজিবি টিম অলরেডি উপস্থিত, আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে, পুলিশি নিরাপত্তা আছে। এ সময় তিনি আরও বলেন, মহাদেবপুর উপজেলা পরিষদের নির্বাচনের মাঠে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সর্বোচ্চ ভোটে যে বিজয়ী হবে সেই হবেন উপজেলা চেয়ারম্যান। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার তেমন কোনো অবনতি নেই। আশা করছি যে আগামীকাল আমরা খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে আমাদের এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আমাদের উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন। এদিকে ভোটাররা সময়ের প্রহর গুনছেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বলে মন্তব্য করেছেন আনারস প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। আজকে গোটা মহাদেবপুর উপজেলাবাসী প্রত্যেকে আমার মার্কা আনারস মার্কার পক্ষে রয়েছে এবং আগামীকাল যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। তারা সময় ক্ষণ গুনছে যে সকাল ৮টা কখন হবে, সেই ৮টার পরে আমরা আনারস মার্কায় ভোট দিব। এই উৎসাহ নিয়ে মানুষ প্রহর গুনছে,
দিন গুনছে বা সময় গুনছে। আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলবে মহাদেবপুর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। মহাদেবপুর উপজেলাবাসী আমরা সবাই একসঙ্গে ভোট দেব আনারস মার্কা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, নওগাঁ, মহাদেবপুর। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় এই ভোট গণনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত 240টি আসনে এগিয়ে আছে বিজেপি, আর 97টিতে কংগ্রেস এবং 200 আসনে অন্যান্য দল এগিয়ে আছে। সরকার গঠন করতে 543টির মধ্যে জয় পেতে হবে 272টি আসনে। Voters appear to be prioritizing stability and continuity and want a strong HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিস্ট এনভায়রনমেন্ট ফোরামের যৌথ উদ্যোগে করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা অর্জন করতে হবে, মোদের খরা সহনশীলতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিস্ট এনভায়রনমেন্ট ফোরামের সভাপতি ব্যবসার মহাসচিব পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম.এ. গফুরের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান কর্ণফুলী নদী গবেষক রসায়নবিদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার, চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রীর। 8 কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয়, বললেন ওবায়দুল কাদের। অপকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের দূরে থাকার পরামর্শ। IMF এর চাপের পরেও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ। জ্বালানি খাতে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং 6ষ্ঠ উপজেলা নির্বাচনের 4র্থ ধাপের ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, 175 প্লাটুন বিজিবি মোতায়েন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।